বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী হিসাবরক্ষক পদে 150টা পদ ছিল। এটার পরীক্ষা আজকে হয়েছে, এমসিকিউ পরীক্ষা। আগামীকালকে হচ্ছে রিটেন হবে, অর্থাৎ আজকে হয়তো রাতে রেজাল্ট দিয়ে দিবে। তো এই পদে পরীক্ষায় আমি বেশ কয়েকটা পোস্ট এবং ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে সাবজেক্টিভ প্রশ্ন আসবে, এবং দেখা যাচ্ছে 80টা প্রশ্নের মধ্যে প্রায় 30-35টা প্রশ্ন আসছে সাবজেক্টিভ। তো এবং পরীক্ষা যদি আমি আগামীকালকে রিটেনের কথা বলি, রিটেনও কিন্তু রিটেন সাবজেক্টিভ অ্যাকাউন্টিং এবং ফিনান্স থেকে প্রশ্ন আসবে। সুতরাং সেভাবে প্রস্তুতি নিয়ে আপনারা পরীক্ষায় যাবেন। আজকে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার এমসিকিউ পার্টটা, বিশেষ করে সাবজেক্টিভ পার্টটা সমাধানের চেষ্টা করব। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ 150টা পদের সহকারী হিসাবরক্ষক সহকারী হিসাবরক্ষক 150টা পদের যে পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। হয়তোবা আমি যতক্ষণ রেকর্ডটা করতেছি ভিডিও, ইতিমধ্যেই রেজাল্ট হয়ে যাওয়ার কথা। আগামীকালকে হচ্ছে রিটেন পরীক্ষা হবে। আমি বিভিন্ন পোস্টে আমার ফেসবুক বা আমার গ্রুপে বা চ্যানেল, ইউটিউব চ্যানেলে বারবারই একই কথা বলতেছিলাম যে সাবজেক্টিভ এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে। আপনারা দেখবেন যে 80টা প্রশ্নের মধ্যে অন এভারেজে 30-35টা প্রশ্ন সাবজেক্টিভ প্রশ্ন এসেছে, এবং মোটামুটি বেসিক বিভিন্ন অ্যাপ থেকে এসেছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার, গণিত, পাশাপাশি সাবজেক্টিভ থেকে প্রশ্ন হয়েছে। তো আমি আজকের গ্রুপে হচ্ছে যে পুরো এটাই দিয়ে দিছি, সলিউশনটাই দিয়ে দিয়েছি আমি। আপনাদের যদি কারো পিডিএফ লাগে আমাকে নক দেন, আমি দিয়ে দিব। আর আজকে মূলত আমি এখন আলোচনা করবো হচ্ছে যে আমার সাবজেক্টিভ পার্টে আলোচনা করবো, অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার। এই পার্ট গুলো হয়তো আমরা এইভাবে আলোচনা করবো না, এখানে উত্তর দেয়া আছে, আপনারা এটা আস্তে আস্তে চাইলে একটু দেখে নিতে পারেন। পাশাপাশি হচ্ছে যে আমরা যদি কারো পিডিএফ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি পিডিএফটাও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর আমরা মূলত আলোচনা করব সাবজেক্টিভ জিনিসগুলো কি কি আসছে, এই জিনিসগুলো একটু আলোচনা করব এখানে। ওইটাই হচ্ছে আজকের আমাদের টপিকস, অর্থাৎ আমরা আমাদের বিষয়ভিত্তিক বিষয়টাই আলোচনা করবো। যেহেতু আমি বিষয়ভিত্তিকটা নিয়ে অনেকদিন ধরে আছি আমরা, আমি অনেকদিন ধরে বিভিন্ন ব্যাচে যুক্ত আছি, ব্যাচ পড়াই সাবজেক্টিভ প্রিপারেশনের জন্য, বিশেষ করে এই যে অ্যাকাউন্টস রিলেটেড চাকরির জন্য। তাহলে আমরা যদি এই যে 19 নম্বর এমসিকিউ থেকেই হচ্ছে যে সাবজেক্টিভ প্রশ্ন শুরু হয়েছে। এখানে হুইচ কনভেনশন ইজ অলওয়েজ নোন অ্যাজ ডক্ট্রিন অফ প্রুডেন্স, অর্থাৎ আমরা তো জানি যে আমাদের অ্যাকাউন্টিং কিছু অ্যাজাম্পশনস, প্রিন্সিপালস, কনস্ট্রেন্ট আছে। এর মধ্যে একটা আহ, আহ, আছে হচ্ছে যে আপনার কনজারভেটিজম প্রিন্সিপালস, তাই না? এই কনজারভেটিভ প্রিন্সিপালস এর একটা অপর নাম হচ্ছে ডক্ট্রিন অফ প্রুডেন্স। আমাদের যদি পরে এটা দেখা যায় অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর জেনারেলি বেসড অন কি, অ্যাকাউন্টিং আসলে এরকম, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গুলো এরকম ভাবে সেট করা যেগুলো আসলে প্র্যাকটিসেবল, হ্যাঁ, যেটা প্র্যাকটিস হয়। আহ, আপনার এরকম কোনো প্রিন্সিপালস নেই যেগুলো আসলে আপনার প্রতিষ্ঠান বা ব্যবসায়িক এগুলোতে প্র্যাকটিস হয় না। তাহলে ওই আনসার হচ্ছে প্র্যাকটিসেবল। আবার ট্রায়াল ব্যালেন্স, এটা কি, এটা অন কাইন্ড অফ কি স্টেটমেন্ট ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে কি করি, আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ডেফার্স রেভিনিউ এক্সপেন্ডিচার? আমাদের ডেফার্ড, ডেফার্ড মানে হচ্ছে বিলম্বিত করা বা তাই না? এটা হচ্ছে কি প্রিপেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলা যেতে পারে, তাই না? আর তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি যখনই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়াই শুরুতেই এটা থাকে যে আবার আমার যদি যারা আমার লেকচার শিটে দেখছেন, শুরুতেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্রেকেট দিয়ে IAS 7 দেয়া আছে, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করা হয় IAS 7 অনুযায়ী। আর কোন মেথডে, ইনভেন্টরি চ্যাপ্টারে তো আমরা এগুলো আলোচনা করি। ইনভেন্টরি চ্যাপ্টারে শুরুতেই কি থাকবে আমাদের ফিফো লিফো ওয়েটেড এভারেজ মেথড। এর মধ্যে আমার লিফো মেথডটা হচ্ছে যে যেটা সব সর্বশেষ আমি ক্রয় করবো, এটা সবার আগে বিক্রি করবো, এটা হচ্ছে কি লিফো মেথড। এটা এখানে বোঝা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনটেনজিবল অ্যাসেট ইজ নট অ্যামortized? এটা গুডউইল, গুডউইল আসলে অ্যামortize করা যায় না। প্রসেস কস্টিং ইজ সুইটেবল ফর কি, প্রসেস কস্টিংটা আসলে এই আপনার প্রসেস কস্টিংটা হচ্ছে যে একই ধরনের জিনিস রেগুলার হচ্ছে বা এই আপনার বলা যাচ্ছে যে একটার পর একটা অনবরত হচ্ছে, এই ধরনের প্রডিউসিং ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রসেস কস্টিংটা ইউজ করা হয়। সেক্ষেত্রে হচ্ছে যে আমি যদি বলি যে ইয়ার কথা, ওই ওয়েল রিফাইনিং ফার্ম, এটা এখানে প্রসেস কস্টিংটা পারফেক্ট ইউজ করার জন্য। হোয়াট টাইপস অফ আইটেম
ইজ ব্যাট অন সেল। ব্যাটটা কি? ব্যাট যখন আমি বিক্রি করে ব্যাট কালেকশন করবো, ব্যাট কালেকশন করে আমি অবশ্যই সরকারকে এটা টাকাটা দিয়ে দিতে পারবো। তাহলে আমি যখন ব্যাট বিক্রি করবো, বিক্রি করার সময় যে টাকাটা কালেকশন করবো, এটা হচ্ছে আমার জন্য লায়াবিলিটি। আর্ন ইনকাম আমাদের অনুপার্জিত আয়, এটা একটা লায়াবিলিটি, তাই না? অনুপার্জিত এটা আমার জন্য লায়াবিলিটি। হুইচ অফ দ্য ফলোইং আইটেম ইজ নট পেইড ফ্রম পেটি ক্যাশ? পেটি ক্যাশে তো আমি ছোট ছোট এক্সপেন্সের জন্য আমরা পেটি ক্যাশ ইউজ করি, ছোট ছোট এক্সপেন্ডিচার বহন করার জন্য। তাহলে আমার ফার্নিচার যদি কিনতে চাই, এটা বড় অ্যামাউন্টের, তাহলে অ্যাসেট অ্যাসেট কিনতে হলে আমার অবশ্যই পেটি ক্যাশের টাকা দিয়ে অ্যাসেট কিনা যাবে না, এটা ক্যাপিটাল আইটেম, এটার জন্য আলাদা ফান্ড থাকবে, বাজেটে থাকবে। an example of an adjusting entries, এখানে adjusting entries আমরা কোনগুলো করি? আমরা বিভিন্ন সময় কি করি, আমার বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম আহ, ব্যয়, এই জিনিসগুলো আমার সমন্বয় করা লাগে। তাহলে এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই আমার এডজাস্টিং আইটেম। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ পিরিয়ড কস্ট? পিরিয়ড কস্টটা কি? পিরিয়ড কস্ট হচ্ছে যে আমার যখন ইয়া হবে, ওই প্রোডাক্টের যে মেইন কস্ট হয়ে গেল, অর্থাৎ র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার পরে এটা ফিনিশ গুড হতে বা সেল হওয়ার ক্ষেত্রে যতটুকু আহ, খরচ হয়, এইগুলো কি বলা হচ্ছে কি পিরিয়ড কস্ট। তাহলে পিরিয়ড কস্টে আপনার ফ্যাক্টরি রেন্ট, ডিরেক্ট লেবার, র মেটেরিয়াল গুলো হবে না, এটা প্রোডাকশন সুপারভাইজার স্যালারি, এটা হচ্ছে কি আমার কি পিরিয়ড কস্ট। হোয়াট টাইপস অফ ট্রানজেকশন ইনক্রিজ বোথ অ্যাসেট এন্ড লায়াবিলিটি? আমার ইনভেস্টমেন্ট ট্রানজেকশনটা অ্যাসেট এবং লায়াবিলিটি দুইটাই কি করবে? আমার যদি মনে করো আমি কোথাও থেকে ইনভেস্টমেন্ট নিলাম, তাহলে আমার কি হলো? আমার টাকা ভালো, ইনভেস্টমেন্ট বাড়বে, আবার আমার লায়াবিলিটি ক্রিয়েট হবে। হুইচ ইজ নট দ্য রেশিও অফ সলভেন্সি? আমরা সলভেন্সি রেশিও চ্যাপ্টার পর, রেশিও চ্যাপ্টারে আমরা দেখি এটা, যে আমাদের রেশিও চ্যাপ্টার কি আমাদের কারেন্ট অ্যাসেট রেশিও, কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, এইগুলো হচ্ছে আমার আমরা দেখি না, আমার চলতি অনুপাত বা এই জিনিসগুলো দেখি। তাহলে এখানে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আমার সলভেন্সি টাইপের জিনিস। সলভেন্সির মধ্যে যে ডেট টু ইকুইটি রেশিও, এটা হচ্ছে সলভেন্সি। ক্যাশ কনভার্সন কভারেজ রেশিও, এটাও সলভেন্সি টাইপ। ইন্টারেস্ট একটা অপশন ছিল, হুম, যেটা ইপিএস, আর্নিং পার শেয়ারের একটা ইয়ে ছিল, আনসার হচ্ছে আর্নিং পার শেয়ার। তো এটা সলভেন্সি রেশিও না। আচ্ছা, হোয়াট টাইপস অফ রিস্ক ক্যান বি এলিমিনেটেড বাই ডাইভার্সিফিকেশন? ডাইভার্সিফিকেশনটা করে আমরা যে পোর্টফোলিও করি, যদি আমি যদি একটা ইনভেস্টমেন্ট এক জায়গায় না করে অনেক জায়গায় করি, তাহলে আমার কিছু রিস্ক কি করা যায়, মিনিমাইজ করা যায়। তাই কোন ধরনের রিস্ক মিনিমাইজ করা যায়? স্পেসিফিক রিস্ক গুলা মিনিমাইজ করা যায়, সিস্টেমেটিক রিস্ক গুলা কিন্তু আসলে মিনিমাইজ করা যায় না, মূলত স্পেসিফিক রিস্ক গুলাই কমানো যায়। আচ্ছা, গভর্নমেন্ট ফিজিক্যাল গভর্নমেন্ট পলিসি গুলো আছে না, একটা ফিজিক্যাল পলিসি, একটা মনিটারি পলিসি। তো ফিজিক্যাল মনিটারি পলিসিটা কি করে? টাকা সরকার, বাংলাদেশ ব্যাংক মূলত এটা করে। বাংলাদেশ ব্যাংক কি করে? এই মনিটারি পলিসি প্রণয়ন করে, তার রেট কি হবে বা কি, এইসব বিষয়গুলো। গভর্নমেন্ট করে হচ্ছে ফিজিক্যাল পলিসি। ফিজিক্যাল পলিসি মূলত করে যে করে কি বাজেট, বাজেটটা প্রণয়ন করা মূলত। হ্যাঁ, তাহলে এটা অনেকটাই কি নির্ভরশীল, রিলেটেড কার ট্যাক্সের সাথে, মানে ট্যাক্সের টাকা কালেকশন করতে হয় না, ট্যাক্সে কালেক্ট করি, ফিজিক্যাল পলিসি গুলো নিয়ে ইয়া করে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট? আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়াই, ক্লাসে পড়াই। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো দিয়ে মানুষ কি করে লেনদেন করতে পারে। এর মধ্যে একটা চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, এগুলো হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, এই জিনিসগুলোকে বলে নেগোশিয়েবল। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, এটা আসলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্টার ব্যাংক লেন্ডিং টুল মেড বাই অ ভেরি শর্ট টার্ম ট্রানজিশন অনলি? এখানে এখানে হচ্ছে যে আমি ইয়ে করি না, রিভার্স রিপো, কল মানি, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার উত্তরটা কালার করার দরকার ছিল, কালার করা হয়তো মিসই হয়েছে। তাহলে এটা কল মানি, এটা শর্ট টার্ম এর জন্য আপনার কল মানি রেট থাকে, দেখেন এখন এখন মনে কল মানি রেটটা কত জানি, ব্যাংকে হয়তো 4% বা কিছু, এটা দিয়ে করা হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিকিউরিটি হ্যাজ ভোটিং রাইট? ভোটিং রাইট কার আছে? আমার সে সাধারণ শেয়ারের ভোটিং রাইট আছে, তাই না? এজিএম ভোট দিতে পারে কে? এজিএম ভোট দিতে সাধারণ শেয়ার হোল্ডার। হুইচ অফ দ্য ফলোইং লিডস অফ টু ফিনান্সিয়াল রিস্ক অফ এ ফার্ম? আমার ফিনান্সিয়াল রিস্ক গুলা কি? ফিনান্সিয়াল রিস্ক হচ্ছে যে আমার যদি ঋণ বেড়ে যায়, অর্থাৎ আমার যদি ক্যাপিটাল তুলনায় ঋণ বেড়ে যায়, সেটা আমার জন্য কি, আমার জন্য রিস্ক বেড়ে যাবে। তাহলে ফিনান্সিয়াল রিস্ক বাড়বে হচ্ছে ইস্যু অফ বন্ড। বন্ড ইস্যুটা অন টাইপ অফ রিস্ক, মানে আহ, ঋণ, তাই না? এটা ক্যাপিটাল দে, ক্যাপিটাল না। হোয়াট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম ইউজুয়ালি বেসড অন দ্য ভ্যালু অফ ডেট অ্যান্ড ইকুইটি? ওকে, অ্যাজ ইউজুয়াল।
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং প্রজেক্ট শুড বি টেকেন, কোন প্রজেক্টটা আমি নিব? আমার ক্যাপিটাল বাজেটিং টেকনিক আমি এটা পড়াই। ক্যাপিটাল বাজেটিং টেকনিক আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, আইআরআর, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড আছে, পেব্যাক পিরিয়ড আছে, এভারেজ রেট আছে, এই ধরনের অ্যাকাউন্টিং পিরিয়ড রেট আছে, এই জিনিসগুলো আছে। তাহলে এখানে যেগুলোর মধ্যে আছে, তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালুতে কি আমার হাইয়েস্ট রেট যত হবে ভ্যালু, এটা আমার জন্য পজিটিভ ভ্যালু, উইথ হাইয়েস্ট নেট প্রেজেন্ট ভ্যালুটা আমি নিব। যে যে প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বেশি, এটা আমি এই প্রজেক্টে আমি সিলেক্ট করব। হোয়াট ইজ দ্য রুট অফ দ্য ওয়ার্ল্ড ফিনান্সিয়াল ডিসিশন? ফিনান্সিয়াল ডিসিশনের রুট কি? ফিনান্সিয়াল ডিসিশন রুট হচ্ছে যে আমার কি, আমার কি বলবো এটাকে, আপনি আপনি ফিনান্সিয়াল ডিসিশন রেখে যদি ইন্টারেস্ট রেট, টাইম ভ্যালু অফ মানি, কস্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল বাজেটিং। টাইম ভ্যালু অফ মানি, আমরা টাইম ভ্যালু অফ মানি তো মেইন কনসেপ্ট, অর্থাৎ আমাদেরকে যদি এখন 100 টাকা দেয়, আর আরেকজনে যদি বলে আমি তোমাকে 5 বছর পরে 110 টাকা নিবো, এখন আমার খালি চোখে যদি বলি যে আমার 110 টাকা আমার জন্য ভালো, আসলে কি ভালো? 5 বছর পরে এটার ভ্যালু কত? টাইম ভ্যালু অফ মানিটা এই ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের অন্যতম একটা বড় মেজর ইস্যু। Which of the following is the example of standing plan? স্ট্যান্ডিং প্ল্যানের ক্ষেত্রে আমি এগুলোর ক্ষেত্রে তো যে আমি আবার এটা এডিট করতে হবে, আমি অনেকগুলো উত্তরই করে নিই, কালার করে নিই। স্ট্যান্ডিং প্ল্যানের ক্ষেত্রে কি থাকতে পারে? স্ট্যান্ডিং প্ল্যানে দেখেন পলিসি, প্রসিডিউর, রুলস, এই জিনিসগুলা থাকবে। তাহলে ডিজাইন দ্য প্রোভাইডিং অ্যাক্টিভিটিস অফ দ্য প্ল্যাটফর্ম, তাহলে প্রজেক্ট অর প্রোগ্রাম ইজ এ সিঙ্গেল ইউজ অফ প্ল্যান। তাহলে প্রোগ্রাম, এখানে আনসারটা হবে কি প্রোগ্রাম। কমপ্লিট ফ্রিডম ফর গ্রুপ ফর ইন্ডিভিজুয়াল ডিসিশন, মিনিমাম অফ লিডার পার্টিসিপেশন ইজ আন্ডার কি ফ্রি রেঞ্জ স্টাইল। আমাদের আমাদের লিডারশিপ স্টাইল আছে না, লিডারশিপ স্টাইলের মধ্যে বেশ কয়েকটা স্টাইলের মধ্যে এটা একটা, অটোক্রেটিক, ডেমোক্রেটিক, এর মধ্যে এটা একটা আছে। দ্য স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা কি প্রোঅ্যাক্টিভ? ইয়া, আচ্ছা। হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু স্কেলার চেইন প্রিন্সিপালস? স্কেলার চেইন প্রিন্সিপালস একটু দেখেন আপনারা। ফ্লো অফ অথরিটি, অথরিটিটা কিভাবে হবে, কাকে কতটুকু অথরিটি বুক করবে? আমরা মাসলোর চাহিদা, মাসলোর চাহিদা সম্পর্কে পড়ে নাই, যে মাসলোর নিড অফ হায়ারার্কি। এখানে আপনার আমরা যে থিওরি দ্যাট টাইপ অফ নিড, রিকগনাইজেশনের পরে কি আসে? এস্টিম নিড হয়, এস্টিম নিড, হ্যাঁ। The process of MBO, management by objectives, MBO setting up obligation, management by objective, এগুলো এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল। এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি দেখেন, এই জিনিসগুলো হচ্ছে নন সাবজেক্টিভ এর ক্ষেত্রে আসছে, সাধারণ জ্ঞান বা কম্পিউটারের থেকে আসছে। এই জিনিসগুলা আপনারা যাদের প্রয়োজন আছে একটু দেখে নেন। এই 40টা প্রশ্ন, 80টা প্রশ্ন টোটাল হয়েছে আজকে পরীক্ষা হয়েছে, হয়তো বা রেজাল্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে আমি যখন রেকর্ড করছি। আগামীকালকে রিটেন পরীক্ষা, রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ইনশাল্লাহ যারা টিকবেন খুব দ্রুতই ভাইবা হবে, এবং এই 1 সপ্তাহের ভিতরে হয়তো চাকরি হবে। মানে এটা হচ্ছে খুব স্মুথলি, খুব দ্রুতই রেজাল্ট টেজাল্ট দিয়ে দেয় এবং চাকরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাদেরকে। যে কোনো বিষয়ে কিছু জানতে চাইলে কমেন্টস করেন, বা আমার সাথে যোগাযোগ করেন যে কোনো বিষয়ে জানতে চান। আর আমি কমার্স রিলেটেড চাকরির প্রস্তুতি সহায়ক অনলাইন ব্যাচ পড়াই, দীর্ঘ 2 বছর ধরে পড়াচ্ছি। আপনারা যদি আগ্রহ থাকে আমাদের সাথে যোগদান করতে পারেন। সামনে হয়তো বা কিছুদিনের ভিতরে আমরা একটা ব্যাচ শুরু করবো। ধন্যবাদ সবাইকে।